আমাদের আজকের গন্তব্য হচ্ছে ইটাকুমারী জমিদার বাড়ি। আমরা আজকে দেখাবো রংপুর থেকে ঠিক কিভাবে এই জমিদার বাড়িতে যাওয়া যায়। প্রথমেই আমরা মাহিগঞ্জ বাজার হতে সোজা রোডটি ধরে নেই এবং সেই রোড ধরেই এগোতে থাকি পীরগাছা পাওটানা রোডের উদ্দেশ্যে। কিছু দূর এগোলেই আমরা দুটি পথ পাবো, ডান পাশে চলে গেল পীরগাছা এবং তার ঠিক বাম সাইডে চলে গেল পাওটানা রোডটি। আমরা পাওটানা রোডটি ধরে নেব। অল্প কিছু দূর এগোলেই আমরা পেয়ে যাব একটি পেট্রোল পাম্প। সেই পাম্পের একটু এগিয়েই দুই সাইডে দুটি রাস্তা গিয়েছে। এই দুটি রাস্তার মধ্যে আমরা বাম সাইডের রাস্তাটি ধরে এগিয়ে যাব। এরপর কিছু দূর এগোলেই আমরা পেয়ে যাব শরীফ সুন্দরী বাজার। সেই শরীফ সুন্দরী বাজার হতেই ঠিক বাম সাইডের যে রোডটি গিয়েছে, প্রথম রোডটি আমরা ধরে নেব ইটাকুমারীর উদ্দেশ্যে। সর্বোপরি হিসেবে রংপুর থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের পথ মোটর সাইকেলে। যেহেতু আমরা মোটর সাইকেলে ভ্রমণ করছি তাই মোটর সাইকেলের সময়সীমাটি বলে দিলাম। আমাদের লেগেছে 20 থেকে 25 মিনিট। এই যে শরীফ সুন্দর বাজার থেকে হাতের বাম সাইডে যে রাস্তাটি, এটাই হচ্ছে মূলত ইটাকুমারীর সঠিক রাস্তা। এই রাস্তা ধরেই আমরা প্রাইভেট কার বা বাইক নিয়ে সহজেই যেতে পারবো। কিন্তু যদি আমরা সামনের রাস্তাটি অনুসরণ করি তাহলে সামনের রাস্তা কিন্তু অনেকগুলো ভাঙা রোড রয়েছে, যার ফলে আমরা এই রাস্তাটি অনুসরণ করি। কিছু দূর এগোলেই আমরা পেয়ে যাব একটি 3 রাস্তার মোড়। সেই 3 রাস্তার মোড় ধরে আমরা ঠিক ডান সাইডের রাস্তাটি অনুসরণ করব। এই রাস্তা দিয়ে প্রায় 2 মিনিটের হাঁটা পথ। সামনেই ইটাকুমারী জমিদার বাড়ি। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমাদের সামনেই আমাদের ইটাকুমারী জমিদার বাড়ি। পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল, তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয়। ইটাকুমারীর জমিদার ছিলেন রাজা শিবচন্দ্র। তিনি এই জমিদার বাড়ি থেকেই রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেন। পলাশীর বিশ্বাসঘাতকতার কলঙ্ক মোচনে আমাদের এই ইটাকুমারীর ফতেপুর চাকলা থেকে সূচিত হয়েছিল গৌরবোজ্জ্বল রংপুরের প্রজা বিদ্রোহ। ঐতিহাসিক এই বিদ্রোহের নেতা ছিলেন ইটাকুমারীর তৎকালীন মানবপ্রেমিক জমিদার রাজা শিবচন্দ্র রায় এবং পীরগাছা মন্থনার জমিদার জয় দুর্গা দেবী। শিবচন্দ্র ও দেবী চৌধুরানী 1783 সালে প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংয়ের অত্যাচার থেকে রংপুরের নিপীড়িত প্রজাদের রক্ষা করেন। শত শত বছর পুরনো এই জমিদার বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে পীরগাছার বুকে, কিন্তু প্রায় ধ্বংসস্তূপ হিসেবে। ইট, সরকি ও লোহা দ্বারা গঠিত ভবনটি আজ প্রায় বিলুপ্তির পথে। এত বড় একটি গৌরবোজ্জ্বলময় ইতিহাস বহনকারী ভবন এখন কেবল শুধুমাত্র মলমূত্র ত্যাগের স্থান। ভেতরে চারপাশে শুধু ময়লা, আবর্জনা, নোংরা মলমূত্র দ্বারা চারপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা যারা ভেতরে প্রবেশ করবেন তারা অবশ্যই নিচে তাকিয়ে পা এগোবেন। পুরো ভবনটি জুড়েই জায়গায় জায়গায় রয়েছে কেবল শুধু মলমূত্র, এবং এটা কোনো পশু বা পাখির মলমূত্র না, এটা হচ্ছে মানুষের মলমূত্র। আমরা আজও পরিপূর্ণ সভ্য জাতিতে পরিণত হতে পারিনি, এটাই তার বাস্তব প্রমাণ। আমাদের দেশে এখনো অসংখ্য এরকম নিদর্শন রয়েছে যেগুলো হচ্ছে যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে বা বিভিন্ন পর্যটক রয়েছে তাদেরকে আকর্ষিত করে। তো তারা যখন আসবে, দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ আসবে, বিভিন্ন ইতিহাসবিদ আসবে, তারা এসে যখন এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে দেখবে, তো ঠিক তারা এখান থেকে কতটুকু জ্ঞান নিয়ে, কতটুকু কি ধারণা নিয়ে তারা এখান থেকে ফেরত যাবে, সেটাই আমাদের এখন ভাবার বিষয়। এগুলো সংস্কার করা বর্তমানে সময়ের দাবি। পুরো রাস্তা আমরা স্বাভাবিকভাবে এলেও ঠিক এখানে আসার পরে এতটাই প্রচণ্ড গরম ছিল, ভেতরটা এতটাই গরম যে আমাদের পুরো শরীর ঘেমে একদম ভিজে গিয়েছিল। পুরো গা ছমছম করা একটা পরিবেশ, তার মধ্যে ঘুটঘুটে গরম। এক কথায় ঠিক কিরকম যেন একটা মিশ্র অনুভূতি। তারপরেও এত সুন্দর প্রাচীনকালের এই নিদর্শন দেখতে আমরা আসলে বিন্দুমাত্র কৃপণতা করিনি। আমরা চারপাশটি
ঘুরে বেরিয়েছি এবং আমাদের সামনে এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই শত শত বর্ষী পুরনো কাঠ গোলাপের গাছ, যেটি আজও জমিদার বাড়ির সাথেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পুরো সময়টা জুড়েই কিরকম যেন একটা ভৌতিক ভৌতিক অনুভূতি কাজ করছিল। তার মধ্যে বর্তমান সময়ে চলমান একটি আতঙ্ক, যে আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। ঠিক সেই রাসেলস ভাইপারের জন্য আমরা ঠিকমতো আসলে চারপাশটা ঘুরেও দেখতে পারিনি, কারণ আমরা দুজন ছিলাম মাত্র, আমি এবং আমার বন্ধু তন্ময়। তো দুজনেই মোটামুটি বেশ আতঙ্কিত ছিলাম যে কখন কোত্থেকে বের হয়ে এসে একটা ছোবল মেরে দেয়। তাই ঠিক আমরা পুরোপুরি মনোযোগ এখানে আসলে দিতে পারিনি। দ্বিতীয় তলায় দুটি বড় বড় কামরা রয়েছে, যেগুলো প্রায় ধ্বংসের পথে। তার উপরে রয়েছে একটি ছোট্ট ছাদ, যেই ছাদ থেকে এই সমগ্র ইটাকুমারী জমিদার বাড়িটি খুব সুন্দর দেখা যায়। আমরা এখান থেকে বেরিয়ে ছাদে যাওয়ার চেষ্টা করব। ছাদে গিয়ে পুরো চারপাশটা একটু দেখার চেষ্টা করব যে এই জায়গাটি মূলত কতটুকু এরিয়া জুড়ে বিস্তৃত। সিঁড়িগুলি কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। আপনারা যারা সিঁড়ি বেয়ে উপরে উঠবেন তারা অবশ্যই দেখে শুনে ভেবে চিনতে তারপর উঠবেন, কারণ এগুলোর অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে। যুগে যুগে কালের বিবর্তনে প্রতিটি ইট সাক্ষী হয়ে আছে প্রাচীন থেকে প্রাচীনতম ইতিহাসে। এবং এই গ্রামবাসী বা স্থানীয় লোকমুখে রয়েছে নানা রটনা ঘটনা, অনেক রূপকথার গল্প, অনেক কাল্পনিক গল্প, অনেক ভৌতিক গল্প, কুসংস্কার, অনেক কিছুই। কেউ কেউ বলছেন রাতের বেলা এখানে আসা যায় না, বিভিন্ন ধরনের আওয়াজ বা শব্দ শোনা যায়। কেউ বলছে এখানে রাতের বেলা কেউ এলে বা প্রবেশ করলে সে অসুস্থ হয়ে যায়। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মন্তব্য। যদিও বা আমরা এই জায়গাটিতে গতকাল রাতেই প্রথম এসেছিলাম, রাতে এসে প্রায় ঘন্টা দেড়েক থেকেছি। ঘন্টা দেড়েক থেকে সম্পূর্ণ জায়গাটি ভালো মতো অবজার্ভ করে দেন আমরা আজ এই দিনের বেলা পুনরায় এসেছি। যদিও বা আমরা সবাই মোটামুটি সুস্থ, তেমন কোনো কিছু আভাস বা অশরীরী কোনো কিছুই পাইনি, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কোনো কিছুই পাইনি। যদিও বা গ্রামবাসী বলছেন যে এগুলো সবাইকে দেখা দেয় না বা সবাই দেখতে পায় না। আমি জানি না তারা কি দেখেছেন, যার যার বিশ্বাস। তবে আমার হিসাবে এগুলো সবকিছুই কুসংস্কার বা কাল্পনিক গল্প ছাড়া আর কিছুই নয়। তো চলুন এখন আমরা আস্তে আস্তে করে নিচে নেমে যাই। যেহেতু সন্ধ্যা হতে চলেছে তাই আর বেশিক্ষণ এখানে আমরা থাকবো না, কারণ ভূত প্রেতের ভয় আছে কিনা জানি না, তবে সাপ বা পোকামাকড়ের ভয় ঠিকই আছে, এতটুকু অনুভব করা যায়। যদিও বা জায়গাটিতে এসে আমরা প্রচুর প্রশান্তি অনুভব করেছি, যদিও বা প্রচুর গরম ছিল, তারপরেও কিরকম যেন একটা নিশ্চুপ একটা অনুভূতি, খুব একটা শান্তিময় একটা স্থান। জায়গাটি ছেড়ে যেতে আমাদের ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে বললাম সাপ পোকামাকড় এসবের উপদ্রব থাকাটাই এখানে খুবই সাধারণ এবং খুবই স্বাভাবিক বিষয়। তাই চলে যাবার পূর্বে চারপাশটা আমরা একটু ভালো মতো দেখে নিলাম। আবার চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন যে দিনের বেলা আসার জন্য। এটা কিন্তু সেই কুসংস্কার বা কাল্পনিক গল্পের কারণে নয়, এটা বললাম যে সাপ পোকামাকড় এগুলোর উপদ্রব থেকে বাঁচার জন্যে। কারণ রাতের বেলা অন্ধকারে কোথায় কি এসে কামড় দিয়ে দেয়, এই কারণেই আপনারা চেষ্টা করবেন যে দিনের বেলা এখানে আসার জন্য। পাশেই আরেকটি ভবন রয়েছে, ভবনটি কিসের আমরা ঠিক সঠিক বলতে পারছি না, কারণ এই সম্বন্ধে কেউ কিছুই বলতে পারেনি। যাকে জিজ্ঞেস করেছি ওখানে যারা উপস্থিত ছিলেন তারা কেউ বলতে পারেনি। হয়তোবা ইতিহাস ঘাটলে এটার তথ্য পাওয়া যাবে। এটারও অবস্থা খুবই বেহাল দশা, ভেঙে পড়ে অবস্থা, চারপাশে ফেটে গিয়েছে, ইটগুলো খসে খসে পড়ছে, ভিতরে পোকামাকড় থেকে শুরু করে ধ্বংসস্তূপ, শুধু আর কিছুই নেই।
ভিতরে শুধু শ্যাওলা ধরে আছে এবং জায়গায় জায়গায় ফাটা। খুবই ঝুঁকিপূর্ণ একটি স্থাপনা। এর ভিতরে না বেশিক্ষণ আসলে না থাকাটাই উত্তম হবে, কারণ অবস্থা খুবই ভয়াবহ। যে কোনো মুহূর্তে ইটগুলো খসে খসে পড়ছে, তাই এখানে বেশিক্ষণ সময় না থাকাটাই নিরাপদ। এবার চলে যাবার পালা। সবার আমন্ত্রণ রইল রংপুরের এই পীরগাছায় অবস্থিত ইটাকুমারী জমিদার বাড়ি। একবার এসে ভ্রমণ করে যাবেন এবং ইতিহাসের এই তথ্যগুলো সংগ্রহ করে চাক্ষুষ দেখে অনুভব করে তারপরে যাবেন। ধন্যবাদ।